দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে সামাজিক মাধ্যমে ফের বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুললেন উদয়ন গুহ। বিএসএফ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও কার্যত মানছেন না দিনহাটার বিধায়ক। ফলে এবার দলের মধ্যেই সমালোচিত তিনি। রিপাবলিক বাংলার অনুষ্ঠানে এসেই তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র বলেন, বিএসএফ নিয়ে উদয়ন গুহর বক্তব্য সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিএসএফ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন আগেই, তবু একবজ্ঞা উদয়ন গুহ। বিএসএফ নিয়ে সামাজিক মাধ্যমে ফের বিতর্কিত পোস্ট করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। এবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, বিএসএফ কি 2024-এর জন্য তৈরি হচ্ছে? সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে। জনসংখ্যা কত, ভোটার কত, দেশের নিরাপত্তার সঙ্গে এর কি সম্বন্ধ? 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ারে। বিএসএফ নিয়ে উদয়নের অবস্থানে সমালোচনা প্রথম থেকেই করছে বিজেপি, কিন্তু এবার দলের মধ্যেই সমালোচনায় বিদ্ধ হলেন দিনহাটার বিধায়ক। তার বক্তব্য যে দলের অনুমোদন নেই তা জানিয়েছেন কোচবিহারেরই আর এক তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। দেখুন, কে কি করছে না করছে এটা আমার ঠিক জানা নেই। কিভাবে দেখছে? এটা ওনার ব্যক্তিগত মন্তব্য, ওটা দলের কোনো মন্তব্য নয়। বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল মুখপাত্র দেবু টুডুও। আমাদের নেত্রী বারবার বলেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার কেন্দ্রীয় বাহিনী এরা, তো ওদের সম্মান নিশ্চয়ই প্রাপ্য। ওদের সম্মান আমরা গোটা ভারতবর্ষের মানুষ দিই, গোটা বাংলার মানুষ দিই। তারা নিরাপত্তার জন্যে, জাতীয় নিরাপত্তার জন্যে সদা সতর্ক আছে। আগেও সীমান্তরক্ষীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন উদয়ন গুহ। বিধানসভার অধিবেশনেও বিএসএফ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিতর্কে জড়ান, কিন্তু এই ইস্যুতে দলই উদয়ন গুহর পাশে নেই। রিপাবলিক বাংলা। কলকাতা পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ এবং মহিলা প্রার্থীদের। আস্থা রাখা হয়েছে দলের পুরনো কর্মীদের ওপর। প্রার্থী তালিকায় রয়েছেন আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, প্রাক্তন সেনা আধিকারিকরাও। কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এলাকায় পরিচিতদের। গুরুত্ব পেয়েছেন তরুণ এবং মহিলা প্রার্থীরাও। 144 জন প্রার্থীর মধ্যে তরুণ মুখ 48। এদের সকলের বয়স 40-এর কম। 50টি আসনে মহিলাদের প্রার্থী করেছে বিজেপি। 144টা ক্যান্ডিডেটের মধ্যে তরুণ মুখ প্রায় 48 জনের বেশি তরুণ মুখ আছে। মহিলা প্রায় 50 জনের বেশি আছে, প্রায় 50 জন মহিলা আছে। ওকালতি করেন অ্যাডভোকেট 5 জন আছেন, এক্স কর্নেল 1 জন আছেন, পেশায় ডাক্তার হিসেবে প্রায় 3 জন আছেন, এবং শিক্ষক এবং অধ্যাপক মিলিয়ে 4 জন আছেন, এবং বাকি আদার্স ইত্যাদি আছেন। অতীতের তুলনায় প্রার্থী তালিকায় বৃদ্ধি পেয়েছে সংখ্যালঘু মুখ। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে। আমার তো অনেক খুশি আছে। আমার পার্টি, আমার বড় নেতারা সব, আমার স্টেট প্রেসিডেন্ট আমাকে সম্মান দিয়েছে। তালিকা ঘোষণার পর এদিনই বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। 50 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী সজল ঘোষ প্রচার শুরু করেছেন। তবে বিধানসভা নির্বাচনের মতো দল বদলকারীদের এবার প্রার্থী তালিকায় গুরুত্ব দেয়নি বিজেপি, বরং দলের পুরনো কর্মীদের ওপরই ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব। ঈশানদেব চট্টোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা। সপ্তাহের শুরুতেই জমজমাট প্রচার তৃণমূল প্রার্থীদের। প্রচারের পাশাপাশি মনোনয়ন জমা দিলেন শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম সোমবার মনোনয়ন জমা দেন। বাড়ি থেকে হেঁটে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলের হেভিওয়েট নেতা। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথেই জনসংযোগের কাজটিও সেরে ফেলেন ফিরহাদ হাকিম।
বিগত বিধানসভায় প্রপার কলকাতাতে 11টা সিট এবং বাইরের সব সিট আমরা পেয়েছি। এবারও কলকাতা পৌরসভার নির্বাচনে আমি এটা জোর করে বলছি, মানুষের উপর বিশ্বাস রেখে, যে 144টার মধ্যে 140 থেকে 144টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। সুতরাং আমাদের ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় জিতবে এবং আমরা আবার মানুষের সেবা। সোমবার মনোনয়ন জমা দিলেন 85 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। দেখুন, একটা অভিজ্ঞতা তো মানুষকে অনেক পরিণত করে, তাই স্বাভাবিকভাবেই আমার মনে হয় আমি যেদিনকে প্রথম পৌর প্রতিনিধি হয়েছিলাম আর আজকে আমার তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আমাকে অনেকটা পরিণত করেছে। 88 নম্বরের প্রার্থী তৃণমূলের হেভিওয়েট নেত্রী মালা রায় সোমবার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার সারতে দেখা যায় তাকে। পরে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি। একটি ওয়ার্ডে আমরা এতবারে কাউন্সিলর আবার নমিনেশন দিলাম দলের নির্দেশে, এবং কি রেজাল্ট হবে সাধারণ মানুষ আগামী দিন বলে দেবে। শুধু ওয়ার্ড কেন, সারা কলকাতায় যাতে উন্নয়ন আরও বেশি হতে পারে, নতুন পরিকল্পনা নিতে পারে, তার সাক্ষী থাকবো আমরাই। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু 86 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী। সোমবার তিনি মনোনয়ন জমা দেন। এদিন সৌরভের সঙ্গে তার মাকেও দেখা যায়। বলবো যে মানুষের জন্য কাজ করেছে, মানুষের জন্য আরও কাজ করবে, মানুষ আশীর্বাদ করবেন, মানুষের কাজ দেখেছেন। আমি একটাই কথা বলবো যে নিজের যে প্রতিজ্ঞা করে রাজনীতির ময়দানে এসেছে, আবারও আমি বলছি, তার থেকে এতটুকুন যেন বিচ্যুত না হয়। হেভিওয়েটদের পাশাপাশি শাসক দলের অন্যান্য প্রার্থীরাও এদিন প্রচার সারেন। 95 নম্বর ওয়ার্ডের প্রার্থী তপন দাশগুপ্ত, 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী অমল চক্রবর্তী এবং 72 নম্বর ওয়ার্ডের প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় প্রচার সারেন এবং মনোনয়ন জমা দেন। রিপাবলিক বাংলা। কোভিড পরিস্থিতির মধ্যে পুর নির্বাচন। আসন্ন নির্বাচনে কোভিড আক্রান্তদের ভোট গ্রহণের চ্যালেঞ্জ নিল কমিশন। রাজ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠকে কোভিড পরিস্থিতিতে নির্বাচনের রূপরেখা সাজালো কমিশন। কোভিড পরিস্থিতিতে পুরো নির্বাচনের রূপরেখা তৈরিতে দফায় দফায় বৈঠক করল নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে ঠিক হয় করোনা আক্রান্তদের ভোট কেন্দ্রে আনতে ব্যবস্থা, প্রতিটি বোরোতে থাকবে 3টি করে অ্যাম্বুলেন্স, কোভিড আক্রান্তদের ট্র্যাক করা হবে। নির্বাচনের 17 দিন আগে থেকে ট্র্যাক করার সিদ্ধান্ত। কোনো ভোটারের টিকাকরণ না হলে টিকার ব্যবস্থা 3 থেকে 4 দিন আগে টিকার ব্যবস্থা করবে কমিশন। এছাড়াও কলকাতা পুর নির্বাচনে মোট 20 জন পর্যবেক্ষক রাখছে কমিশন। তাদের মধ্যে 16 জন সাধারণ পর্যবেক্ষক এবং 4 জন বিশেষ পর্যবেক্ষক থাকছেন। সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর কেবলমাত্র কাগজে কলমে সর্বভারতীয় দল থাকতে নারাজ তৃণমূল কংগ্রেস, বরং বিভিন্ন রাজ্যের সংগঠন তৈরি করে বাস্তবিক অর্থেই সর্বভারতীয় দল হয়ে উঠতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেই লক্ষ্যেই সোমবার কালীঘাটে হলো দলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকলো নেত্রীর হাতেই। জাতীয় স্তরে বৃহৎ আকারে আত্মপ্রকাশ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ডাকা সোমবারের অবিজেপি দলগুলির বৈঠকে অংশগ্রহণ না করার কথা আগেই জানিয়েছিল তৃণমূল। এদিনই কালীঘাটে বসে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক। ইতিমধ্যে মেঘালয় প্রধান বিরোধী দল হয়েছে তৃণমূল। নির্বাচনে লড়াই করেছে ত্রিপুরাতে। গোয়াতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দিল্লি সফরে গিয়ে দলনেত্রী জানিয়েছেন হরিয়ানাও তার নজরে রয়েছে। মেঘালয় প্রধান বিরোধী দল এবং গোয়া, হরিয়ানা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বেশ কিছু বিশিষ্ট জনেরাও, রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় স্তরের নেতারা
তারাও তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান দল হওয়াই এখন প্রধান লক্ষ্য তৃণমূলের। তাই জাতীয় কর্মসমিতির ব্যাপ্তি বৃদ্ধি নিয়ে সোমবার কালীঘাটের বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনে দলের সংবিধান সংশোধন করা নিয়েও আলোচনা হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সংবিধান আছে, যাকে কনস্টিটিউশন বলি, সেটাতে চেঞ্জ হবে। প্রথমত কিভাবে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে না, একটা নিশ্চয়ই চেঞ্জ হবে। এখন যারা আমরা 21 জন ওয়ার্কিং কমিটিতে আছি, আমরা সবাই কলকাতা বাংলার বাসী। এটা অবশ্য উইল বিকাম আরও বড় হবে, যেমন গোয়া থেকে, মেঘালয় থেকে, হরিয়ানা থেকে, বিহার থেকে, অন্য অন্য রাজ্য থেকে হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হরিয়ানার প্রাক্তন সাংসদ অশোক তনওয়ার, ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব, গোয়ার বিশেষ দায়িত্বে থাকা লিয়েন্ডার পেজ সহ বেশ কয়েকটি রাজ্যের তৃণমূল নেতৃত্ব। ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে প্রজ্ঞা সাহা, রিপাবলিক বাংলা। প্রকাশ্যে খুন ব্যবসায়ী। হাবড়ার নগরুখরা মোড়ে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। ভর সন্ধ্যায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুন, অভিযোগের তীর আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। হাবড়ার নগর ওখরা মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্যাম মার্কেট এলাকায় আসবাবপত্রের দোকান পার্থ সারথী বিশ্বাসের। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যে 6টা নাগাদ আচমকাই পার্থ সারথীর ওপরে হামলা চালায় স্বর্ণ ব্যবসায়ী সমীর ওরফে সাধু। পার্থ সারথীর চিৎকার শুনে তার দোকানের কর্মচারীরা ছুটে আসেন। তাদের দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। সাধু সাধু ওই আমাদের শ্যাম মার্কেটের ভিতরে তো সোনার দোকান। কেন করেছে জানি না, কোনো শত্রুতা ছিল? যাও বলতে পারছি না আমি। গুরুতর জখম অবস্থায় পার্থ সারথীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আগে ওর দোকানে আমি গিয়েছিলাম একটা ফার্নিচার কেনার জন্য, এবং খুব ভালো ছেলে, ব্যবসা করে অনেক উন্নতি করেছিল। শুনলাম যে ওর গলায় কেউ একজন খুর মেরেছেন। কে মেরেছেন, কেন মেরেছেন, কী কারণে মেরেছেন, সেটা বিস্তারিত আমার একটু আগে আইসির সাথে কথা হয়েছে। প্রশাসন দেখছে বিষয়টাকে। প্রাথমিক তদন্তে হাবড়া থানার পুলিশের অনুমান, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদ থেকেই খুন হয়েছেন পার্থ সারথী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যবসায়ী। হাবড়া থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রেমিকার দখল নিয়ে দুই রোমিওর কাজিয়া। এক প্রেমিককে শায়েস্তা করতে দুষ্কৃতী দিয়ে হামলা করার অভিযোগ অপর প্রেমিকের বিরুদ্ধে। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্রের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় নবম শ্রেণীর এক ছাত্র। অভিযুক্তদের গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। প্রণয় ঘটিত কারণের জের সোদপুরের এক ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রের উপর হামলা দুষ্কৃতীদের। সোমবার ভোর সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র নিয়ে জোনাকুড়ি দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত ছাত্র কিংশু ঘোষ পানিহাটি অ্যাঙ্গেলস নগরের বাসিন্দা। কোনো রকমে স্কুলে ঢুকে প্রাণ বাঁচায় সে। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতীকে ধরে ফেলে। পরে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় 4 জনকে। একটা বন্ধু এখানে এসে মারলো, বন্ধু পাড়ারই একটা বন্ধু যে মারলো। আমি শুনে এলাম যে এখানে মেশিন নিয়ে ওর সাথে ঝামেলা হয়েছে, বন্দুক। পুলিশ এলো, ওখানে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল আর প্রিন্সিপালের সাথে কথা বলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে। ঠিক কী কারণে এমন হামলা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। পুরসভার বয়স পেরিয়েছে 150 বছর, অথচ এখনো স্থায়ী ভাগাড়ের অভাবে ধুঁকছে মালদার ইংরেজবাজার পুরসভা। সময়ের সঙ্গে সঙ্গে শহরের আকার এবং আয়তন বাড়লেও এতদিনেও তৈরি হয়নি স্থায়ী ভাগাড়। পুরসভার উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন কয়েক টন বর্জ্য তৈরি হয় ইংরেজবাজার শহরে, কিন্তু শহরের বর্জ্য ফেলার জন্য স্থায়ী ভাগাড় নেই ইংরেজবাজার পুরসভার। অগত্যা সমস্ত আবর্জনা ডাই হচ্ছে শহর লাগোয়া 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে নিচু জমি ভরাট হচ্ছে শহরের আবর্জনা দিয়ে। ফলে ওই আবর্জনা থেকে ছড়াচ্ছে দূষণ।
বাড়ছে নানা অসুখের সম্ভাবনা। পরিস্থিতিতে ক্ষুব্ধ ইংরেজবাজার পুর এলাকার বাসিন্দারা। ওয়ার্ডে ময়লা পর্যায়ে ময়লা সঠিক সময়ে পরিষ্কার হচ্ছে না, তারপর 2 দিন 4 দিন পর ময়লা পড়ছে বন্ধ বেরোচ্ছে, এটা একটা প্রবলেম থেকেই এর সমাধান হয়নি। এটা একটা সমাধান দরকার। এটা প্রতিক্রিয়ার লোক হতে পারে, তা নিয়ে সচেতন হওয়া উচিত পৌরসভা। মানে একদমই ইউনিভার্সিটির কাছে আছে, আমাদের উপালয় আছে অনেক। আমার খুবই অসুবিধা, আমি ডেলি গিয়ে দেখি, আমার প্রত্যেকদিনই মনে হয় যাবো না। সমস্যার কথা মেনে নিয়েছেন পুর প্রশাসক, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন। আমাদের সাইটে ভাগাড়ি জমি কেনা হয়েছে, তার বাউন্ডারি ওয়াল হয়ে গেছে এবং আমরা জেলা প্রশাসনের থেকে তার রাস্তা তৈরি করার জন্য পেটিং করে অলরেডি টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। রাস্তার কাজটাও শুরু হবে এবং আপনারা জানেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের ফার্স্ট 15 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে শুরু হচ্ছে এবং তার জন্য এজেন্সিও নিয়োগ হয়ে গেছে। আমরা উইদিন ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরোটা না হলেও 50% আমরা এই ভাগা সমস্যার সমাধান করে দিতে পারবো। 150 বছরে যে সমস্যার সমাধান হয়নি তার সমাধান হতে ঠিক কত সময় লাগবে তা নিয়ে সংশয় রয়েছে ইংরেজবাজারের বাসিন্দাদের। মালদহ থেকে রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হলদিয়া আইওসিএল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল। দুর্নীতি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল শাসক দলের জেলা সভাপতি। অবস্থান বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি না থাকায় কটাক্ষ বিরোধীদের। হলদিয়া আইওসিএল কারখানা কর্তৃপক্ষ ও কন্ট্রাক্টরদের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে সরব তৃণমূল। শাসক দলের অভিযোগ, ডিসেম্বরে কারখানার শাটডাউনের কাজ শুরু হয়, সেই কাজ বাইরের শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে বলে অভিযোগ। এর ফলে পুরনো স্থানীয় শ্রমিকরা কাজ হারাতে পারেন। এই অভিযোগে কারখানার সামনে তৃণমূলের জেলা সভাপতি দেবব্রত মণ্ডলের নেতৃত্বে চুক্তিভিত্তিক কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। বিহার ইউপি থেকে লোক নিয়ে এসে এবং আমাদের কিছু এখানকার দলবদলু মন্ত্রীর কিছু তাবেদার কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে তারা লোকাল লোকের গেট পাস রেডি করে হলদিয়া রিফাইনারিতে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। শাসক দলের অভিযোগ, বিজেপির মদতে কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই দুর্নীতি চালিয়ে যাচ্ছে। পাল্টা বিজেপির কটাক্ষ, তৃণমূল দলীয় স্বার্থে আন্দোলন করছে। যে আইএনটিটিউসির কোনো শ্রমিক নেতা নেই আন্দোলনে, মূল পার্টির নেতৃত্বকে এসে আন্দোলন করতে হচ্ছে। এখানেই বোঝা যায় যে শ্রমিক স্বার্থ আদৌ নয়, শ্রমিক স্বার্থ কোনো কিছু নয়, শুধু কোথা থেকে কোন ফান্ডে কত টাকা আসবে সেটাই স্বার্থ, শ্রমিক স্বার্থ কেউ দেখে না। আন্দোলনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, জেলার মানুষের কর্মসংস্থানের স্বার্থেই এই আন্দোলন। এটা কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের দেবপ্রসাদ মণ্ডলের নেতৃত্বে আন্দোলন। দেখুন, তিনি জেলার সর্বোচ্চ পার্টির অভিভাবক। তিনি আইএনটিটিউসির সঙ্গে লোকাল মানুষের কাজের দাবির সমর্থনে আন্দোলন করবেন, এতে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। অবস্থান বিক্ষোভ নিয়ে আইওসিএল কর্তৃপক্ষের অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি ও বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। তোলাবাজি 5 লক্ষ টাকা না দেওয়ায় পরিবহন ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ। ডোমজুরের নিবরা এলাকার ঘটনা। ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ী। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বাঁকুড়ার তালডাংরার সাবরাকুন হাই স্কুলের ঘটনা। ভাড়া বৃদ্ধির দাবিতে মিছিল তরাইয়ের চালক সংগঠনের। শিলিগুড়ির দাগাপুরে মিছিল করেন চালকেরা। আয়োজিত হয় সম্মেলনও। সম্মেলনে পাহাড় ও ডুয়ার্সের প্রায় 500 গাড়ির চালক অংশগ্রহণ করেন। জমা জল খুঁজতে ড্রোন দিয়ে নজরদারি চালালো বিধাননগর পুর নিগম। পুর কর্মীরা জমা জল খুঁজতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হন, সেই কারণেই ড্রোন ব্যবহার। দুই শিশুর জলে ডুবে মৃত্যু। বীরভূমের লাভপুরের টালিপাড়া এলাকার ঘটনা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। বার্নপুরের দামোদর নদ থেকে উদ্ধার হয় ওই রেলকর্মীর দেহ। সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে বার্নপুরে দামোদর নদের ব্রিজ দেখতে গিয়ে পা পিছলে জলে পড়ে ডুবে যান ওই ব্যক্তি।